আণবিক অস্ত্র তৈরি করবার প্রচেষ্টা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। তার জন্যে আতুর ঘরেই তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে বড় মাতব্বর। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘোষণা করেছেন আতুর ঘরেই আমরা ইরানের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা ধ্বংস করে দিতে চাই। কিন্তু আপনারা সবাই এটা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর জেনারেল, সেই গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর জেনারেল মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট মানে পার্লামেন্টের একটি অংশ, সেই সিনেটের কাছে এই জানুয়ারি মাসে 2025 সালে রিপোর্ট দিয়েছেন ডাইরেক্টর জেনারেল যে না, আমরা গোপন সূত্রে খবর নেবার চেষ্টা করেছি যে ইরানের মধ্যে এই ধরনের আণবিক অস্ত্র তৈরির কোনো উদ্যোগ ইরান নিয়েছে কিনা, এটা আমরা গোপন সূত্রে খবর নিয়ে দেখেছি। এই রকম সম্ভাবনা এখনো আমাদের চোখে পড়েনি। তাহলে জানুয়ারি মাসে যিনি রিপোর্ট দিয়েছেন এই 2025 সালে, তিনি কে? মার্কিন পৃথিবীর সবচাইতে বড় সাম্রাজ্যবাদী শক্তির যে প্রধান পান্ডা মার্কিন যুক্তরাষ্ট্র, তার সবচাইতে গুরুত্বপূর্ণ সংস্থা, গোয়েন্দা সংস্থার ডাইরেক্টর জেনারেল। আমরা শুনিনি, কিন্তু এই জুন মাস পর্যন্ত তাকে তার পদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে, এটা ঘটেনি। তাহলে যিনি আজকে বোমা ফেলবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইরানে, ডোনাল্ড ট্রাম্প, তিনিও এটা জানেন ইরানের মধ্যে আণবিক বোমা তৈরি করার কোনো প্রক্রিয়া চলছে না। তার পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে আণবিক শক্তি নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করে জ্বালানি তৈরি করবার জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য, আবার কেউ কেউ সেখানে আণবিক বোমা তৈরি করবার জন্য প্রক্রিয়াতে নিজেরা থাকে। এই সমস্ত বিষয় দেখভাল করবার জন্য একটা নিরপেক্ষ সংস্থা পৃথিবীতে, এটাকে সবাই মান্য করে চলে, সেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সংক্ষেপে যাকে IAEA বলে, সেই সংস্থাও রিপোর্ট দিয়ে বলেছে, তাদের যিনি প্রধান তিনি রিপোর্ট দিয়ে বলেছেন না, ইরানের মধ্যে আমরা দেখেছি যে তারা বোমা বানাবার জন্য, আণবিক বোমা বানাবার জন্য তাদের আণবিক শক্তির যে প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণ তারা করছে না। তাহলে দুটো গুরুত্বপূর্ণ সংস্থা থেকে রিপোর্ট এসছে। এই বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জানা সত্ত্বেও গতকাল বোমা ফেলা হলো সেখানে ইরানের মধ্যে। কারণটা কি? কারণটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে কাছের যে দেশ, মধ্যপ্রাচ্যের মধ্যে যারা গোলমাল পাকিয়ে রেখেছে অনবরত, বছরের পর বছর ধরে যারা গোলমাল পাকিয়ে রেখেছে পশ্চিম এশিয়ায়, সেই ইসরায়েলকে সাহায্য করার জন্য, যে ইসরায়েলের গর্ব ছিল, পৃথিবীর মধ্যে উদ্ধত ভঙ্গিতে যারা চলার চেষ্টা করত, সেই ইসরায়েল আজকে তারা আক্রমণ করেছিল ইরানকে। আর ইরানের অস্ত্রের প্রত্যাঘাত যখন ইরান করেছে, যখন ইসরায়েলের একটার পর একটা শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই তেল আবিব থেকে শুরু করে অন্যান্য শহরগুলো যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন ওই ইসরায়েলকে রক্ষার জন্য, বাঁচাবার জন্য, আর ইরান হচ্ছে পৃথিবীর মধ্যে তেল উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম দেশ। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় সে তার নিজের মাটির নিচের জ্বালানিকে ব্যবহার করে না, পৃথিবীর মধ্যে জ্বালানির সাম্রাজ্যে সে সবচাইতে বড় অধীশ্বর হতে চায়। যখন পৃথিবীতে মাটির নিচে সেই জ্বালানি থাকবে না, শর্টেজ দেখা দেবে, তখন পৃথিবীর সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যাতে নির্ভরশীল হয়ে পড়ে, তার জন্যে
মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিজের মাটির নিচের জ্বালানি ব্যবহার করছে না, তুলনামূলকভাবে কম উত্তোলন করছে, তখন ইরান যে মাটির নিচে যে অফুরন্ত তেল সম্পদ, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম, এটাকে দখলে নেবার জন্য এই লক্ষ্য নিয়ে চলার চেষ্টা করছে। আর ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে না। ওই যেমন আমার ভারতবর্ষের সরকার, আগে কোনোদিন ভারতবর্ষের সরকার জোট নিরপেক্ষ নীতি থেকে সরে আসেনি, কোনো দিকে ঢলে পড়েনি। পৃথিবীতে দুটো জোট ছিল, একটা হচ্ছে নেটোভুক্ত দেশগুলো ছিল, আর একটা তো ওয়ার্সোভুক্ত দেশগুলো ছিল। আর তার বাইরে নন অ্যালাইড মুভমেন্ট বলে জোট নিরপেক্ষ যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মধ্যে যে কয়েকজন নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করতে, তার মধ্যে ভারতবর্ষ অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ ছিল। তার জন্য ভারতবর্ষকে সবাই মান্য করত, ভারতবর্ষের কথা শুনতো, ভারতবর্ষের সাথে মিত্রতা করত। আর আজকে আমরা কি লক্ষ্য করছি? ওই রাষ্ট্রসংঘে যখন ভোটাভুটি হয়, গত কয়েকদিন আগে রাষ্ট্রসংঘে গাজার উপর, প্যালেস্তাইনের উপর ইসরায়েল নির্বিচারে বোমা বর্ষণ করছে। 55,000-এর উপর মানুষ সেখানে মারা গেছেন। 70 থেকে 75% তার মধ্যে হচ্ছেন শিশু আর নারী আর এল্ডারলি পারসন, অর্থাৎ যারা বয়স্ক মানুষ আছেন। তাহলে সেই মানুষরা হত্যা করছে কারা? ইসরায়েল বোমা ফেলে হত্যা করছে। খাবারের জন্য সামান্য একটা ভাণ্ড নিয়ে ছোট ছোট বাচ্চারা যখন ওই খাবারের লাইনে সেখানে যাচ্ছে, তাদের উপর যখন ইসরায়েল বোমা ফেলছে। এইরকম নৃশংস জঘন্য কাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে যখন আজ থেকে কয়েকদিন আগে প্রস্তাব এলো যে এটার বিরুদ্ধে নিন্দা জানিয়ে যাতে রাষ্ট্রসংঘে যারা খাবার দিতে যাবে, সাহায্য করতে যাবে, সেই মানুষকে সেই খাবার দেওয়ার ক্ষেত্রে, জল দেবার ক্ষেত্রে, পানীয় দেবার ক্ষেত্রে যাতে কোনো বাধার কারণ কেউ হতে না পারে, সেই বিষয় জানিয়ে যখন প্রস্তাব রাষ্ট্রসংঘে নিয়ে আসা হলো, সেই প্রস্তাবের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মৌনী বাবার নির্দেশে আমার ভারতবর্ষের প্রতিনিধি যিনি রাষ্ট্রসংঘে আছেন, তিনি সেখানে মৌন থাকলেন, নিরপেক্ষ থাকলেন, এর পক্ষে ভোট দিলেন না। পৃথিবীর 82.7% রাষ্ট্র, ভাবুন, পৃথিবীর 193টা দেশ রাষ্ট্রসংঘে আছে, তার মধ্যে 82.7% রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর কয়েকটা দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিল। আর কয়েকটা রাষ্ট্র যারা ভোট দিল না, কোনো দিকে ভালোর পক্ষেও নেই, মন্দের পক্ষে লোক দেখানো ভাবে নেই, আমি গোপনে আছি, সেই জায়গায় ভারতবর্ষ আজকে পৃথিবীর দেশে দেশে সেখানে একঘরে হয়ে যাচ্ছে। ভারতবর্ষ তো এরকম ছিল না, একঘরে অবস্থায় ছিল না। আর সবচেয়ে দুর্ভাগ্যের হচ্ছে, এই কথা যখন আমরা আলোচনা করছি, তখন যারা ইরানে আণবিক অস্ত্র খোঁজার জন্য বোমা ফেলছে, তারা সবাই জানে 1986 সালে ইসরায়েলের ভেতরে আণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়। 1986 সালে ইসরায়েলের ভেতর আণবিক অস্ত্র তৈরির কাজ শুরু হয় এবং 1990 সালে ইসরায়েলের হাতে আণবিক বোমা চলে আসে। এটা কোত্থেকে বেরোলো? 2003 সালে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তারা একটা ডকুমেন্টারি করেছিল। এই ডকুমেন্টারিতে ইসরায়েলের আণবিক প্রকল্পের মধ্যে কাজ করেন ভানুনু বলে একজন ভদ্রলোক। ইসরায়েলের সেই আণবিক প্রকল্পে কাজ করতেন। সেই ভদ্রলোক ওই বিষয়টা সেখানে ডকুমেন্টারিতে প্রকাশ করেন। তার ফলে কি হলো? তার ফলে 18 বছর ধরে সেই লোকটাকে ইসরায়েলের জেলে আটকে রাখা দেওয়া হলো। এখনো ইসরায়েলে সেই ভদ্রলোক বাইরে চলে যেতে চাইছেন, ইসরায়েলে থাকতে চাইছেন না, কিন্তু ইসরায়েলের সরকার কিছুদিন পর পরই তার ঘরে সেখানে নাকাবন্দি করে রাখে।
তার ঘরে আভ্যন্তরীণভাবে সেখানে তাকে আটকে রাখার চেষ্টা করে, মাঝে মাঝে জেলের ভেতর ঢুকিয়ে দেয় আবার নতুন করে, তাহলে সেই ভদ্রলোক পরিষ্কারভাবে বলেছেন ইসরায়েলের মধ্যে আণবিক বোমা 1990 সালেই তৈরি হয়ে গেছে, এবং এটা অস্বীকার কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল সরকার করতে পারেনি। ইসরায়েল সরকার বলেনি এখন পর্যন্ত যে আমার দেশে একটিও আণবিক বোমা নেই, এই কথা কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল অস্বীকার করেনি। এমনকি এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে, এই এজেন্সির আওতায় আসলে পরে ইসরায়েল আর আণবিক বোমা বানাতে পারবে না। অন্যান্য যে সংস্থাগুলো আছে, নন প্রলিফারেশন যে ট্রিটি, এই নিরস্ত্রীকরণ প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে আণবিক শক্তির আণবিক বোমার হাত থেকে মানুষকে রক্ষার প্রশ্নে বিভিন্ন সময়ে যে চুক্তি হয়, সেই চুক্তির মধ্যে ইসরায়েল নিজেকে যুক্ত করছে না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইসরায়েলে আণবিক বোমা আছে, ও ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংঘাত, যারা সাহায্য করে ইসরায়েলকে সাহায্য করে, তারা জানে যে ইসরায়েলে আণবিক বোমা আছে, আর যেখানে আণবিক বোমা আছে সেটা নিরস্ত্রীকরণের প্রশ্নে, এটাকে হটিয়ে দেবার প্রশ্নে, এটাকে ধ্বংস করার প্রশ্নে কোনো উদ্যোগ সেখানে দেয়নি। এবং এই যে ভদ্রলোক, যেই ভদ্রলোক প্রথম ইসরায়েলের এই কথা জানালেন, গোপন কথাটা জানালেন পৃথিবীর মানুষের কাছে, এই ভানুনুকে 2009 সালে পৃথিবীতে শান্তির জন্য পুরস্কার দেবার জন্য বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় হয়তো 1, 2, 3, 4 জনকে, কিন্তু একটা লিস্ট তৈরি হয়। প্রথম বড় লিস্ট তৈরি হয়, তারপর ছোট লিস্ট তৈরি হয়। এই ছোট লিস্টের মধ্যে অল্প কয়েকজন মানুষ, যেখান থেকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হবে, ভানুনুর নাম সেখানে 2009 সালে ছিল। কিন্তু ওই সময়ে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন পেরেস, এটাই হচ্ছে সমস্যা আমাদের পৃথিবীতে কিছুটা, যে শান্তির জন্য যেমন আমরা জানি 1975 সালে পৃথিবীতে লে ডাক থো সেই সময়ে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে ডাক থো, যিনি শান্তির জন্য লড়াই করেছেন যুদ্ধের বিরুদ্ধে, আর তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাদ কিসিঞ্জারকে একসাথে মিলিয়ে সেই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। লে ডাক থো আর কিসিঞ্জারকে একসাথে লে ডাক থো ঘোষণা করেছিলেন, ওই কিসিঞ্জার যার হাতে রক্ত লেগে আছে, আমার ভিয়েতনামে যারা মাটি জ্বালিয়ে দিয়েছে, ক্ষেত জ্বালিয়ে দিয়েছে নাপাম বোমা ফেলে, সেই কিসিঞ্জারের সাথে আমি শান্তির পুরস্কার গ্রহণ করতে পারবো না, নোবেল পুরস্কার গ্রহণ করতে পারবো না। ঠিক একইভাবে ওই ভানুনু যিনি শান্তির জন্য ইসরায়েলের এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন, পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন, তার সাথে নোবেল কমিটি ওই সময়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী পেরেস, তার নামও যুক্ত করে দিয়েছিল। ভানুনু হাত জোর করে বলেছেন, না, যার নাম, যিনি এই অস্ত্র তৈরি করবার ক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন, তার সাথে আমি নোবেল পুরস্কার গ্রহণ করতে পারবো না। নোবেল কমিটি দয়া করে আমার নাম শান্তির পুরস্কার দেবার জন্য আপনারা যে লিস্ট করেছেন, সেখান থেকে আমার নামটা কেটে দিন। তাহলে এই হচ্ছে ঘটনা। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা শুনেছেন, একটি শব্দ ব্যবহার করলেন না। পৃথিবীর বহু রাষ্ট্র, এমনকি যে ফ্রান্স, গ্রেট ব্রিটেন, তারা বিভিন্ন সময়ে ইসরায়েলকে সাহায্য করে, কিন্তু তারাও আজকে বিবৃতিতে বলছে, না, একটা রাষ্ট্র বলেছে আমাকে জানিয়ে ইসরায়েল বোমা ফেলেছে, কিন্তু এর সাথে আমরা যুক্ত ছিলাম না, এই প্রক্রিয়াটার মধ্যে আমরা যুক্ত ছিলাম না। আরেকটা রাষ্ট্র বলল সমগ্র প্রক্রিয়াটার সাথে আমরা কিন্তু বিন্দুমাত্র যুক্ত নই, যারা সমর্থন করতে একটা সময় ইসরায়েলে। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে ভারতবর্ষের মানুষের আজকে দুর্ভাগ্য, যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে ইরানের মন্ত্রীরা সেখানে টেলিফোন করলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, সেই জায়গায় তিনি একটি বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজ করাটা ঠিক হয়নি, এই কথাটা কিন্তু একবারের জন্য বলেননি। রাষ্ট্রসংঘের মহাসচিব, তাকে সবাইকে নিয়ে চলতে হয়,
সে রাষ্ট্রসংঘের মহাসচিব পর্যন্ত বলেছেন এই যে ঘটনা ঘটানো হলো এর ফলে আমাদের পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সেখানে ছড়িয়ে পড়ে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। যুদ্ধের মধ্য দিয়ে, সংঘাতের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয় না, শান্তির পথে সমস্যা সমাধানের পথে অগ্রসর হয়। এই যখন বলছেন সবাইকে নিয়ে চিনি চলেন, সেই মহাসচিব রাষ্ট্রসংঘের যখন গুতেরেস যখন বলছেন, তখন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার জোট নিরপেক্ষতার নীতি থেকে সরে আসে। আজকে আমাদের দেশের মানুষের এই যে ধরুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বোমা ফেলেছে, আমরা জানি না সেই আণবিক শক্তির উপরে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা প্রসেস করছিল, আমার ভারতবর্ষ করে না? আণবিক শক্তিকে ব্যবহার করে ভারতবর্ষ বোমাও বানিয়েছে। আবার ভারতবর্ষের সরকার আণবিক শক্তিকে ব্যবহার করে 23 সাল পর্যন্ত 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে ভারতবর্ষের সরকার আণবিক শক্তিকে ব্যবহার করে। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিদ্যুৎ আণবিক শক্তিকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদন করে। দ্বিতীয় স্থানে আছে পৃথিবীতে চীন, যারা আণবিক শক্তিকে ব্যবহার করে এটাতে পরিবেশটাকে ভালো রাখা যায়। তার জন্য পৃথিবীর অনেক দেশই এখন আণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে ইরান যদি বিদ্যুৎ উৎপাদন করে আণবিক শক্তিকে ব্যবহার করে, তাতে আপত্তির কি কারণ? আপত্তির তো বিন্দুমাত্র কারণ থাকতে পারে না। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের সরকার যে ভূমিকা পালন করছে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমাদের বেদনা হয় যে ভারতবর্ষকে অনেক সময় আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ সেলাম ঠুকতো। সেই ভারতবর্ষের সাথে ওই যখন আপনারা শুনেছেন পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে দেশে দেশে পাঠাতে হয়েছে টিম, এই টিমগুলো একটা দেশের সেখানে না তোমাদের সাথে আমরা আছি এই কথা কিন্তু একটা 32টা দেশ তারা ঘুরে এসছে। একটা দেশ থেকে সেই কথা পায়নি যে আমরা কিন্তু তোমাদের যে ভূমিকা পালন করেছো, ভারত সরকার যে ভূমিকা পালন করেছে সেটাকে আমরা সমর্থন করি। টাকা গেছে কোটি কোটি, ভারত আমাদের তো ট্যাক্সের টাকা, সেই টাকা গেছে, কিন্তু ভারত সরকারের পক্ষে সমর্থন আদায় করে নিয়ে আসতে পারেনি। এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমরা চাই না আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একঘরে হয়ে যাক, কোণঠাসা হয়ে যাক। আর তার জন্যে আমরা আজকে অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আমাদের আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এবং সারা দেশে আজকে আমাদের এই শান্তির সপক্ষে মানুষ আজকে বিভিন্ন জায়গায় কর্মসূচি প্রতিপালন করছেন। সেই জায়গায় আমরা চাইব আমাদের ভারতবর্ষের যে ঋত গৌরব ছিল সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। আর ওই সাম্রাজ্যবাদী শক্তি যারা আজকে এই বোমা ফেলার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের মানুষের সামনেও কিন্তু বিপদ হাজির করেছে। যদি ওখানে আণবিক শক্তির উপর বোমাটা পড়ে থাকে, তাহলে সাগরের পারে এই প্রকল্পগুলো আছে, 3টি প্রকল্পই কিন্তু সাগরের পারে। তাহলে সাগরের পারে সাগরের জলে এখনো পর্যন্ত বলা হচ্ছে বিকিরণ হয়নি, কিন্তু এটাই শেষ কথা নয়, আরো সময় হয়তো লাগতে পারে। সেখানে যদি জলের মধ্যে বিকিরণ হয় সাগরের, আপনি ম্যাপটা খুলে দেখুন তো, ইরানের সাগরের জলের সাথে ভারত মহাসাগরের আরব সাগরের জল সংযুক্ত। আমার ভারতবর্ষের গোটা আরব সাগরের পাশে যে রাজ্যগুলো আছে, কেরালা থেকে আরম্ভ করে ওই কর্ণাটক থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে গোয়া থেকে আরম্ভ করে গুজরাট পর্যন্ত এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যের মানুষ কি দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে একবারের জন্য। ভারত সরকার এই বিষয় সম্পর্কে তো প্রতিবাদ করতে পারতো, করলো না। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা আবেদন জানাবো সকলের কাছে, আসুন শান্তির সপক্ষে, যুদ্ধের বিরুদ্ধে, ধ্বংসের বিপক্ষে আমরা সবাই একজন শান্তিকামী মানুষ হিসেবে, ভারতবর্ষের একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ হিসেবে আমরা আমাদের প্রতিবাদটাকে শুধুমাত্র এই সভার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আগামী দিনে সর্বত্র সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ভূমিকা পালন করি। এই আহ্বান সকলের কাছে রেখে সকলকে আবার অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।